আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। আজাদ চোখ খুলতেই দেখল এক অপরিচিত মুখ ওর উপর ঝুঁকে আছে। বিজাতীয় ভাষায় কথা বলছে। আজাদকে চোখ মেলতে দেখে দুই লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে সঙ্গীদের ডাকলো। তারা দৌড়ে এসে আজাদকে দেখতে লাগলো। আজাদ মাথা তুলতে গেলে মনে হলো বেশ ভারী। কপালের এক পাশ টনটন করে ব্যথা করছে। আজাদ ভাবতে চেষ্টা করলো সে কি বেঁচে আছে নাকি মারা গেছে। অবচেতন মনের ভেতর থেকে কালিমা পাঠের তাগিদ এলো। মস্তিষ্কের এক কোষ মনে করিয়ে দিল যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। অজান্তেই অস্পষ্ট স্বরে আজাদ বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবার মনটা শান্ত লাগছে। কয়েকবার চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা কোন জায়গা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চারপাশ ঝাপসা হয়ে এলো আজাদের। সে পুনরায় জ্ঞান হারালো। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল সে একটি হাসপাতালের বেডে শুয়ে আছে। চারপাশে প্রচুর লোকদের সমাগম। লোকজন আসছে যাচ্ছে, বিচিত্র তাদের পোশাক আর বিচিত্র তাদের ভাষা। আজাদের মনে পড়ল তাদের বাস অ্যাক্সিডেন্ট করেছিল। কিভাবে কি হয়েছে তা আজাদ সঠিক বলতে পারবে না, কেবল ভাষা মনে আছে। তাদের বাসটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়। দুটো দিন হাসপাতালে কাটলো আজাদের। ডাক্তাররা আসছে, দেখে যাচ্ছে। বিভিন্ন মানবাধিকারের প্রতিষ্ঠান থেকেও লোকেরা আসছে। আজাদের আঘাত তুলনামূলক কম বলে ওকে তৃতীয় দিন রিলিজ করে দেওয়া হলো। লিস্টে ওর নাম লিখে বিচিত্র ভাষায় কী সব জিজ্ঞেস করলো যার বিন্দুমাত্র আজাদ বুঝল না। সে বারবার বলতে লাগলো আই এম ফ্রম বাংলাদেশ, ইট ওয়াজ আওয়ার বিজনেস ট্যুর, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু গো টু কম্বো। তারা কোনো জবাব দিতে পারলো না। হতে পারে তারা আজাদের ইংলিশ বুঝতে পারেনি, আবার তারা যে ইংরেজি বলেছে তা আজাদ বুঝতে পারেনি। আজাদ হতাশ হয়ে পড়ল, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। বিকেলে এক লোক এলো রেজিস্টার খাতা নিয়ে। আজাদকে ইশারায় ঢেকে ভাঙা ইংরেজি বলল এই লিস্টে তোমার দেশের কারো নাম বা পরিচিত কোনো নাম আছে কিনা দেখো, যে তোমার ভাষা বুঝবে, তোমাকে সাহায্য করতে পারবে। আজাদ খাতাটা মনোযোগ সহকারে দেখলো। তর্জনীটা লিস্টের উপর থেকে নিচে নামতে একেবারে শেষ নামটাতে এসে থামলো। সেখানে ইংরেজিতে লেখা ছিল এমডি তারিক জামিল। আজাদ বলল এই নামটা আমার স্বগোত্রীয় বা আমার ধর্মের সিম্বল বহন করে, কারণ এই নামটা একজন মুসলিমের নাম। লোকটা সেই নামের পাশে লেখা ফোন নাম্বার দেখে কল করলো। কিছুক্ষণ কথা বলে লোকটাকে এখানকার ঠিকানা দিয়ে আসতে বলা হলো। ঘণ্টা দেড়েক পর একজন লোক এসে আজাদের সামনে দাঁড়ালো। আজাদ দেখলো বেশ লম্বা সুন্দর আর হাসি খুশি মেজাজের এক যুবক এসে তার সামনে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিক জামিল। আপনি ওদেরকে আমার নাম্বারটা দিয়েছিলেন আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। আগন্তুক ভদ্রলোক মোহাম্মদ তারিক জামিল আজাদকে তার সাথে করে কম্বোতে তার হোটেলে নিয়ে যায়। আজাদের নিজের কাছেও ভালো লাগছে, কারণ সে বাংলায় কথা বলতে পারছে। তাকি জানালেন এখানে তিনি বিশেষ একটা কাজে এসেছিলেন। কাজ শেষ করে আগামীকালই তিনি বাংলাদেশে চলে যাবেন। সেখানে তার স্ত্রীপুত্র আছে, তাদের আনতে যাচ্ছেন। উনি মূলত লন্ডনে থাকেন, সেখানে আদম একাডেমিতে শিক্ষকতা করেন তিনি। আজাদ নিজের পরিচয় দিয়ে সব কিছু খুলে বললেন। তাকে বেশ আটকে উঠলেন। সে কি, আপনার বাড়িতে তো তাহলে এতদিনে হুলস্থুল লেগে গেছে। তারা তো জেনেছে আপনি মৃত, অথচ আপনার জীবিত থাকার সংবাদটা তো তাহলে ঢাকাতে পাঠানো উচিত শীঘ্রই। হ্যাঁ, তা করতে হলে আগে আমাকে আমার হোস্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, যাদের সাথে ডিল করতে আমাদের এখানে আসা। তাকে মাথা নেড়ে সায় দিল। তা ঠিক, তাহলে এক কাজ করুন, কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে আপনার বর্তমান অবস্থা জানান। ওরাই আপনাকে রেস্কিউ করে ঢাকা পাঠিয়ে দেবে। পরের দিনটি সারাদিন এই কাজই গেল। মোহাম্মদ তাকি জামিল যথেষ্ট সাহায্য করলো। পরের দিন তার ফ্লাইট থাকায় সে বিদায় নিয়ে চলে গেল। আজাদ তার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তার ঠিকানা ফোন নম্বর নিয়ে নিল। এরপর কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের সমস্ত তথ্য জানালো এবং ঢাকায় নিজের কোম্পানিতেও নক করলো। তাদের সমস্ত তথ্য দিল। তারা আজাদের সঙ্গী দুজনের কথা জিজ্ঞেস করলে আজাদ জানালো তাদেরকে সে পায়নি। যাবতীয় ফর্মালিটিস শেষে আজাদ পরের সপ্তাহে কম্বো থেকে ঢাকায় রওনা দিল। পুরোটা সময় আজাদের চিন্তা চেতনা জড়িয়ে ছিল তুষি। তুষি এখন কি করছে, আমার কথা ভেবেছে কি, আমার কথা ভেবে ও কি খুব কেঁদেছে, কেমন করে দিন কাটাচ্ছে সে, কেমন আছে আমার তুষি। তুষির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আফ্রিদি, ব্যর্থ হয়ে একদিন সরাসরি চলে যায় ওদের বাসায়। গেটে দারোয়ান আটকালো। কার কাছে যাবেন? আফ্রিদি কিছুটা ইতস্ত করে বলল তোমাদের তুষি ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। ওনারা তো কেউ বাসায় নেই, সবাই আমেরিকায় চলে গেছে। আফ্রিদি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বলল কবে নাগাদ ফিরবে কিছু জানো? তুষি ম্যাডাম তো আর ফিরবে না,
ওখানকার ঠিকানা বা ফোন নম্বর দিয়ে গেছে কিছু? না, বলে দারোয়ান গেট বন্ধ করে দেয়। তুষির সঙ্গে সরাসরি দেখা করে ক্ষমা চাওয়ার উসিলায় নতুন করে সম্পর্ক গড়তে এসেছিল আফ্রিদি। কিন্তু তুষি সব ছেড়ে ছুড়ে আমেরিকা চলে যাওয়াটা তার সব আশা ঘুরে বালি ঢেলে দিল। জাবেদের মোবাইলে যখন আজাদের দেশে ফেরার মেলটা এলো, তখন আরেক দফা হুলস্থুল বেঁধে গেল। আজাদের মা রবের দরবারে হাজারবার শুকর করলেন তার একমাত্র নারী ছাড়া ধনকে ফিরে পাওয়ার সংবাদে। সবাই মিলে এয়ারপোর্টে গেল আজাদকে রিসিভ করতে। জাবেদরা যখন বেরোতে যাবে, তখনই আফ্রিদি ফোন দিল জাবেদকে, ফ্রি আছে কিনা জানতে চাইলো। জাবেদ তখনই খুশিতে চিৎকার করে জানালো, না রে দোস্ত, ফ্রি না। আজাদ ভাইকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি দোস্ত, পরে এসে কথা বলবো। আজাদ ভাইকে আনতে যাচ্ছি মানে? আরে দোস্ত, হি ইজ অ্যালাইভ, আজাদ ভাই বেঁচে আছেন। আফ্রিদি ছোটোখাটো একটা ধাক্কা খেলো, দ্রুত নিজেকে সামনে নিল, কারণ আফ্রিদি জানে আজাদের অফিস থেকে বলা হয়েছিল তার মৃত্যুর সংবাদ আমরা পাইনি, কাজে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিন্তু সেদিন আফ্রিদি নিজ দায়িত্বে আজাদের মৃত্যুর সংবাদ প্রচার করেছিল। ফোন রাখার আগে আফ্রিদি বলল, খুশির সংবাদেও দুঃখ লাগছে দোস্ত। কিসের দুঃখ? এই যে তোর আজাদ ভাইয়া যখন শুনবে যে তোর তুষি ভাবির বিয়ে হয়ে গেছে আর সে আমেরিকায় তার স্বামীর সাথে হানিমুনে গেছে, তখন নিশ্চয়ই খুব দুঃখ পাবেন উনি। জাবেদ কিছুটা হকচকিয়ে গেল, বলস কি, এর মধ্যে তুষি ভাবি বিয়েও করে ফেলাইছে? শালার মাইয়া জাত, পুরোটাই ফাউল, 6টা মাসও যাইত দিল না। আচ্ছা জাগ্গা, বাদ দে, রাখি দোস্ত, পরে কথা বলবো। আজাদকে জড়িয়ে ধরে তার মায়ের কান্না দেখে বাকি সবার চোখেই পানি এসে গেল। আজাদ বারবার চারদিকে তাকাচ্ছিল। উপস্থিত সবার বুঝতে বাকি ছিল না যে আজাদের চোখ কাকে খুঁজে বেড়াচ্ছে। বড় ফুবু তা বুঝতে পেরে বললেন, তোর আসার খবর তুষিকে কিছুই জানানি, বাসায় চল, তারপর কথা হবে। বাড়ি ফিরে আজাদ জানালো সে এখনই তুষিদের বাড়িতে যাবে। বড় ফুফি বললেন, সবে এলি, এত অস্থিরতার কি আছে, ফোন করে তো কথা বলা যাবে। জাবেদ আর থাকতে না পেরে বলে উঠল, ফোন করে লাভ নেই মা, ওরা দেশে নেই, তুষি ভাবির বিয়ে হয়ে গেছে, সে আমেরিকাতে চলে গেছে। ঘরের মধ্যে যেন বোমা ফুটেছে। আজাদ বজ্রপাতের মতো তাকিয়ে আছে জাবেদের দিকে। বড় ফুফি বলে উঠলেন, তুই কিভাবে জানলি? আমার বন্ধু ওদের বাসায় গিয়েছিল, সেখান থেকে সব জেনে এসেছে। আজাদকে কোনো কথা না বলে সোজা গেট খুলে বেরিয়ে যেতে দেখে সবাই ছুটে এলো। তুই কই যাচ্ছিস? তুষিদের বাসায়। সব তো শুনলি, তারপর সেখানে যাবে? বড় ফুফি বললেন। আজাদ শান্ত স্বরে বললেন, হ্যাঁ যাব, কারণ আমি বিশ্বাস করি না তুষি এমন কিছু করতে পারে, এটা অসম্ভব। বলি আজাদ বেরিয়ে গেল। জাবেদ ওর পেছনে দৌড় দিল, আজাদ ভাই আমি আসছি তোমার সাথে। দারোয়ান আজাদকেও একই কথা বললেন যা আফ্রিদিকে বলেছিলেন, কারণ এটা আরিফিনের স্পষ্ট আদেশ, কেউ খুঁজতে এলে সোজা এটাই বলে দেবে। তুষির অনুরোধে আরিফিন এমনটা করতে বাধ্য হয়েছিল, কারণ তুষি জানেন আফ্রিদি ওকে খোঁজার চেষ্টা করবে। তাই এই পদক্ষেপ নেওয়া ছাড়া তুষির আর কোনো উপায় ছিল না। দেখতে দেখতে আরও 6টি মাস গড়িয়ে গেল। আজাদের জীবনে এখন ছন্নছাড়ার মতো কাজের মধ্যে ডুবে থাকে ও তুষিকে ভুলতে চায়, যদিও তা সম্ভব হচ্ছে না। রাতের নির্জনে দু চোখের পাতা এক করতে কষ্ট হয় আজাদের। ওর বেঁচে থাকার সম্বল এখন তুষির লেখা চিঠিগুলো, যার শেষ সাক্ষাতের সময় তুষি ওর কোণে আঁকড়ে ধরে ওর হাতে গুঁজে দিয়েছিল, বলেছিল এটা পড়লে ওর সময় ভালো কাটবে। আজাদ প্রতিদিনই লেখাগুলো পড়ে। তুষি নিজের মনের কথা উজাড় করে দিয়েছে প্রতিটি পাতায়, প্রতিটি ছত্রে। পড়তে পড়তে আজাদের চোখের কোণ বেয়ে চিকন ধারা যেন কখন নেমে আসছে আজাদ নিজেও টের পায় না। এরই মধ্যে আজাদের অফিস থেকে কক্সবাজারের নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অনেকেই সেখানে বদলি হয়ে যায়। আজাদ কী ভেবে স্বেচ্ছায় সেখানে নিজের ট্রান্সফারের অনুরোধ জানায়। অফিস থেকে বলা হয় সেক্ষেত্রে আপনাকে কক্সবাজার সহ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি 3টি অঞ্চলেরই দায়িত্ব নিতে হবে। আজাদ এতে সম্মত হয়, কারণ ঢাকার একঘেয়ের পরিবেশ ওর কাছে আর ভালো লাগছে না। পরের মাসেই আজাদের নতুন অফিসে জয়েনিং, তাই এই মাসের শেষেই আজাদকে সেখানে শিফট হতে হবে। আজাদ তাই করলো, মাকে নিয়ে কক্সবাজার চলে এলো। অফিস থেকে ওকে একটা ছোট কোয়ার্টার দেওয়া হলো, সেখানেই শুরু হলো মা ছেলের নতুন জীবন। তুষি এখানে আছে বছরখানেকের উপর হলো। সময় কাটানোর জন্য এখানে একটা উপজাতি স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়ায়। সেখানেই মালি নামের একটা মেয়ের সাথে সখ্যতা গড়ে ওঠে তুষির। মালি প্রতিদিনই বলে, তুষি আপা আজ তোমাকে হামাক বাড়ি নিয়ে ছাড়ুম, চলো তোমার লাগি বাসার করালে দিসুরি শুটকির ভর্তা করছি আজ। তুষি মুখ টিপে হাসলো, বুঝেছি আজ তুমি আমার পিছনে লেগেছ, আমাকে নিয়েই যাবে। আচ্ছা চলো যাই। তুষি মালির সাথে হেঁটে চললো। মালি শিক্ষিত মেয়ে হলেও ওর ভাষায় কিছুটা আঞ্চলিকতা আছে। এত বড় থেব্রপথে হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছিল তুষির। মালি বলল, আপু এদিকটায় লোকজন একদম নেই, তুমি তোমার আবায়াটা খুলি মোর হাতে দাও, আর ওনা দিয়া ভালো করি প্যাচ দিয়ে লাও, দেখা যাবে না। তুষি ইতস্ত করে বলল, তোমার স্বামী আছে না ঘরে? ওরে না না, সে ফিরতে ফিরতে সেই সন্ধ্যাকালে
তুমি আসো আর আবারটা খুলি মোর হাতে দাও, ব্যাগ দাও, গাছ ধরে ধরেই উঠো। তুষির পরিশ্রম হচ্ছিল বেশ। পাহাড়ের ডালে মালির বাড়ি, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। মালির অনেক দিনের অনুরোধে আজ তুষিকে আসতে হলো। তুষির মুখটা ঘামে ভিজে, চুলগুলো লেপটে গেছে, ওর ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। বারবার পা স্লিপ করছে দেখে পাশের গাছগুলো ধরে উঠতে গিয়ে হাত ছিলে যাবার দশা। হঠাৎ বেকাদায় পা পড়ায় তুষির হাত থেকে গাছের ডাল ফসকে গেলে আর সে বেসামাল হয়ে পড়ে, পাহাড়ের ঢালে গিয়ে পড়ল। মাসখানেক হয় আজাদ এখানে জয়েন করেছে। আসার পর থেকে নতুন বাসা গোছানো ছাড়াও নতুন অফিসের কাজ বুঝে নেয়া করতে করতে দিন কেটে গেছে। এদিকে আজ ওর সহকর্মী শালুই ওকে ছেঁকে ধরেছে তার বাড়ি নিয়ে যাবার জন্য। বেশ কিছুদিন ধরেই বলছিল। এমনিতেই আজাদ শালুইকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে যতটুকু পারে সাহায্য করে। ওর বউ স্থানীয় স্কুলে শিক্ষিকা। শালুই আজ যখন খুব করে ধরলো ওকে তার বাসায় নিয়ে যাবার জন্য, তখন আজাদ আর মানা করতে পারলো না। তাছাড়া এলাকাটাও ঘুরে দেখা হয়নি ওর। আজাদ শালুয়ের সাথে হাঁটছিল আর চারপাশে তাকে দেখছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পাহাড়ের উঁচুতে ওঠার সময় দেখলো এখান থেকে কি সাগর দেখা যাচ্ছে। এদিকে আকাশ গুরুম গুরুম করতে শুরু করেছে। আজাদ তাগাদা দিল, পাচালাও শালুই, বৃষ্টি নেমে গেলে আটকা পড়ে যাব। উপরের ধাপে ওঠার জন্য পা বাড়িয়েছে, অমনি নারী কণ্ঠের চিৎকার কানে এলো আজাদের। আজাদ ভালো করে দেখার সুযোগ পেল না, কেবল দেখলো একটা মেয়ে গাছের ঢাল ধরে রেখেছে আর তার পা বালুর ঢিবিতে রাখতে গিয়ে স্লিপ করে সোজা আজাদের মুখোমুখি। আজাদ মনের অজান্তি দুহাত দিয়ে ঠেকালো তাকে। মেয়েটি তাকে দুহাত দিয়ে ধরি সাথে সাথে ছেড়ে দিল। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, ওনা আর চুলের ফাঁকে কেবল লালচে নাকটুকু এক ঝলক দেখা গেল। আজাদ তাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, পাহাড়ে উঠতে না পারলে ওঠা উচিত না, পড়ে গেলে তো হাড় করে একটাও আস্ত থাকতো না। তুষি ঝট করে তাকালো, চিরচেনা কণ্ঠ শুনে বুকের ভেতর তার সাগরের সাইক্লোন শুরু হলো। ভালো করে তাকিয়ে নিশ্চিত হলো, হ্যাঁ এটা আজাদই তো। কিন্তু সত্যি আজাদ তো? তাহলে কি? তুষি মনে হচ্ছে এখনই ওকে ডেকে জিজ্ঞেস করবে, কিন্তু ওর সাথে লোকটাকে দেখে থমকে গিয়ে ওনাটা ভালো করে মাথায় টেনে দিয়ে বলল, সরি। কোনো পরনারীর মুখের দিকে না তাকানো আজাদের পুরনো অভ্যাস, কিন্তু মেয়েটার কণ্ঠস্বর এবং এই পরিবেশে সরি উচ্চারণ শুনে আজাদ এক পলক তাকালো, তারপর সামনের দিকে উঠতে লাগলো। তখন মালি উপর থেকে ডেকে উঠল, তুষি আপু দাঁড়াও, আমি আসছি বলে দৌড়ে নিচে নেমে এলো। আজাদ ওর জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সে কি ঠিক শুনছে? ওপরে মেয়েটি এই মেয়েটিকে তুষি বলে রাখছে। তার পাশ দিয়ে যাওয়ার সময় আজাদের মনে হলো ডেকে জিজ্ঞেস করে, পরক্ষণেই মনে হলো তুষি তো কতজনের নামই হতে পারে। তাছাড়া তুষি এখন কারো বিবাহিত স্ত্রী এবং সে আমেরিকায়। আজাদ এসব যখন ভাবছে তখন শালুই ডাকলো, আজাদ ভাই তাড়াতাড়ি ওঠেন, বৃষ্টি নামি গেছে। আজাদ লক্ষ্য করলো, তাই তো খেয়ালই করেনি যে ওর গা অনেকখানি বৃষ্টিতে ভিজে গেছে। পা চালিয়ে উঠে দেখলো ছবির মতো সুন্দর একটা ঘর, পাশাপাশি দুটো রুমে বাঁশের চাটাই দিয়ে দুভাগ করা হয়েছে। আজাদের গায়ে বেজা শার্ট দেখে শালুই পিরাপিরি করে শার্ট খুলে ওদের স্থানীয় ফতুয়া পরে দিয়ে হাসলো। আজাদ ভাই আপনাকে যা লাগতেছে না, একবারে ওয়েস্টার্ন হিরোদের মতো। আজাদ হেসে বলল, আরে রাখো এসব কথা, আগে বলো বাড়ি ফিরবো কি করে? বৃষ্টি যে ঢাল নেমেছে তাতে তো নিচু এলাকা ডুবে যাবে। ভাববেন না, বৃষ্টি থামলেই পানি দ্রুত নেমে যাবে। বেশি সমস্যা হলে রাতে থেকে যাবেন এখানে, খালাম্মাকে ফোন করে সব জানিয়ে দেব, চিন্তা করবেন না। এখন বসেন, গরম গরম ভাত রাঁধিছে হামার বউ, খেয়ে নিন। মালি প্রবল বিস্ময়ে ডান হাত তুলে মুখে রাখলো। কি বলছো তুষি আপু? দাড়িওয়ালা ভাইজান, তোমার হারিয়ে যাওয়া স্বামী আছে? তুষি উপরে নিচে সামান্য মাথা দোলালো। মালি আবার বলল, তুমি ঠিক দেখছো তো? তুষির চোখ ভরে গেল পানিতে। যে দু চোখে শুধু তারই খুঁজেছি, সে চোখ তাকে ভুল দেখতে পারে? মালি সোজা হয়ে দাঁড়ালো। তুমি ভাইবো না তুষি আপু, আমি সব ব্যবস্থা করিতেছি, তোমার স্বামী তোমারই হবে। চারদিক আদার করে বৃষ্টি নেমেছে। আজাদ একটা বেতের চকিতে ডান পা ভাঁজ করে বাম পা ঝুলিয়ে হাত দুটো ভেতর দিয়ে বসে আছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে। মনটাতে ঘুরে ফিরে ওই মেয়েটার কথাই মনে আসছে। ওর নাম তুষি। তুষি তো কতদিনের নামই হতে পারে। ওর তুষি তো স্বামীর সাথে আমেরিকায়। বিশ্বাস হয় না। আনমনি মাথা নাড়ল আজাদ, মনে মনে বলল, তুমি কোথায় তুষি? খুট শব্দ হতে দীর্ঘশ্বাস ফেলে তাকালো আজাদ, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। তুষি শান্ত ভঙ্গিতে ট্রেটা নামিয়ে রাখলো চুকির উপর, মৃদুস্বরে বলল, আসুন খেয়ে নেই। ঠিক সেই বৃষ্টি স্নাত রাতের মতো করে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।